কমল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে এবং তার সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে কিনা। বাবুল ভাই বলছিলেন যে বিরোধী দল যেমন আচরণ করা উচিত, সরকার সব যে কোনো সংকটের দিকে যখনই আমরা যাই তখন তার মধ্যে এক ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা খোঁজা হয় বা রাজনৈতিক দলগুলো মনে করে যে এর মধ্যে হয়তো কারো হাত আছে, কোনো চক্র হয়তো সক্রিয় আছে। আপনি নিশ্চয়ই শুনেছেন বাংলাদেশের এই সংকট, তেল বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাসের সংকটের ক্ষেত্রে রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলোর যে আচরণ, এটা আপনি কীভাবে দেখেন যে মানুষের জনস্বার্থে তাদের অবস্থানটা কী? শুনুন, পলিটিক্যাল পার্টিগুলো কি করতেছে, কি আচরণ দেখাচ্ছে, সরকারি পার্টি বলুক আর বিরোধী দলই বলুক, অথবা যারা নাকি সংসদে নাই তাদের কথাই বলেন, এগুলোতে কিছু যায় আসে না। যায় আসে হলো মানুষ কি ফিল করতেছে। আপনার মনে করেন প্রতিদিন 3000 মেগাওয়াট বিদ্যুৎ আপনার শর্ট, যেহেতু শর্ট আপনি ওটাকে কমিয়ে দিচ্ছেন, লোড শেডিং করছেন, তাই না? আপনি কোথাও দিচ্ছেন, কোথাও দিচ্ছেন না, কোথাও না দিয়ে আরেক জায়গায় দিচ্ছেন, এটাই তো ম্যানেজমেন্ট করার চেষ্টা করছেন। এর ফলে স্বভাবতই গ্রাম এলাকায় তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ সরকার সবসময় শহরকে ঠান্ডা রাখতে চায় যে এর উত্তেজনাটা কম হোক, হইচইটা কম হোক। গ্রাম এলাকায় গিয়েছে, তো গ্রাম এলাকায় এই বিদ্যুৎ কম যাচ্ছে, যাতে এমনও হচ্ছে যে কোনো কোনো জায়গায়, আমি তো নিউজ দেখলাম কয়েকটা জায়গায় 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ নেই। 12 ঘন্টা একটা গ্রামের একটা মানে এলাকায় বিদ্যুতের অনুপস্থিতি, এটা তারা এনজয় করতেছে। সে যদি সরকারের খুব ঘনিষ্ঠ হয় তবুও কি সে এনজয় করতেছে? করতেছে না, কিন্তু এটা পেইন। আরও পেইনটা বড় করে জানেন, আমাদের গ্রামের লোক কিন্তু ওই তালের পাখা দিয়ে বাতাস করতো, তালের পাতা দিয়ে পাখা বানাইতো, তালের পাখা গ্রামে খুব চলতো, হাত পাখা। কিন্তু এখন তো আর চলে না। মানুষের অভ্যাসটা তো আপনি নষ্ট করে দিছেন, মানুষকে আপনি সুখের ছোঁয়া দিছেন যে সুইচ দিলেই ফ্যান চলে। যারা ফ্যানে অভ্যস্ত হয়ে গেছে তারা ফ্যান ছাড়া থাকতে পারবে না এই গরমে। যারা এসিতে অভ্যস্ত হয়ে গেছে তারাও কিন্তু এসি ছাড়া থাকতে পারবে না, এবং এইটার বিল কিন্তু সে দেয়। এমন না যে ফ্যান চালিয়ে আমি বিল দেবো না বলছি, আমি তো বিল দেবো, কিন্তু আমি ফ্যানটা ঘুরতে দেখতে চাই। এখন এর জন্য আমি কাকে দায়ী করবো? এই জন্য আমি কাকে দায়ী করবো? এই জন্য আমি সরকারকে দায়ী করবো। এখন সরকার বলতে পারে আমার লিমিটেশনস আছে, আমি এই কারণে পাচ্ছি না, ওই কারণে পাচ্ছি না, ওই কারণে হতে পারে, কিন্তু ভাই সমস্যা আমার তৈরি না, আমি আমি চেষ্টা করতেছি। কিন্তু মানুষ কি জানতে চায় যে আপনি পারছেন না, এটা যেমন ইম্পর্টেন্ট, এটা মানতে রাজি আছি, প্লাস পাশাপাশি আপনি যে পারার জন্য চেষ্টা করতেছেন এইটা যেন আমি দেখি। আপনি বলতেছেন আমি চেষ্টা করতেছি, ওটা কিছু যায় আসে না, দৃশ্যমান হতে হবে। আমি যেন দেখি আপনি চেষ্টা করতেছেন, আমি যেন দেখি আমার কষ্টে আপনিও কষ্ট পাচ্ছেন, সেটাকে আমরা দেখি। আমি একটা ঘটনা বলি আপনাকে, কয়েক বছর আগের কথা, যে কাশ্মীর আছে না, কাশ্মীরে এরকম একবার বিদ্যুতের ঝামেলা হয়েছিল, এবং ওখানে তো আপনার অনেক এলাকায় বরফ পড়ে, বরফের কারণে বিদ্যুতের লাইনও কেটে গেছিল। তখন ওখানকার মুখ্যমন্ত্রী ছিলেন মিস্টার ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ ছিলেন ওমর আবদুল্লাহ তখন মুখ্যমন্ত্রী ছিলেন। ওমর আবদুল্লাহ বললেন যতদিন পর্যন্ত ওইখানকার বিদ্যুৎ আমরা সংযোগ দিতে না পারবো ততদিন আমার বাসায় তোমরা বিদ্যুৎ দিবা না। আমি বলছি যে ঘটনাটা যেটা বিরাট কিছু ঘটনা, এতে যে ওরা শান্তি পাইছে তা কিন্তু না। হয়তো ওরাও বলবে না আপনি নেন, আপনি প্রাইম মিনিস্টার, এক ধরনের সহমর্মিতা প্রকাশ করা। বাট আমার কথা হলো সহানুভূতি প্রকাশটা। আমাদের বিদ্যুৎ মন্ত্রী কি বলতেছে, দুদিন আগে দেখলাম তার একটা ভিডিও, উনি বলতেছে গ্রামে কোনো লোডশেডিং নাই। উনি স্পষ্টভাবে বলছে গ্রামে কোনো লোডশেডিং নাই। এখানে যেটা হয় তারগুলি লম্বা লম্বা থাকে, এই জন্য কোথাও মাঝখানে ট্রিপ করলে পরে আমরা ফল্ট হলে আমরা বুঝতে পারি না, বুঝতে সময় লাগে, এই জন্য সময় লাগে। ওনার এই বক্তব্য কিন্তু অসত্য না, কিন্তু অসত্য হলো প্রথম অংশটা, পরের অংশটা ঠিক আছে। আসলে লম্বা লম্বা ঝামেলা হয়, কারণ ওইগুলি ম্যাটেরিয়াল খারাপ, আগের গভর্নমেন্টে করা ম্যাটেরিয়ালগুলি খারাপ ছিল, ওটা নিয়ে আরেক নাটক, যে ওই নাটকে আমি যাই না। কিন্তু এই যে প্রথম যে অংশটা, যে গ্রামে কোনো লোডশেডিং নাই, উনি কি বলতে কি বুঝাইতে চাইছেন আমি এটা জানি না, হয়তো অন্য কিছু বোঝাতে চাইছেন, কিন্তু লোডশেডিং নাই এই তথ্যটা কি সঠিক? এই তথ্যটা সঠিক না।
এবং সঠিক না হওয়াতে কি হয়েছে, যারা ওই লোডশেডিংয়ে কষ্টে আছে তাদের কাছে এই তথ্যটা যখন শুনে এসে আমার মন্ত্রী বলতেছে এই কথা, তাদের কাছে কেমন লাগে এটা একবার ভাবেন। এবং আলটিমেটলি কিন্তু তারা কিন্তু খ্যাপে টুকু সাহেবের উপর না, খ্যাপে হলো তারেক রহমানের উপর, যে আপনি কোন লোকের মন্ত্রী বানাইছেন, আপনি কোন লোকরে এই কাজের জন্য মন্ত্রী বানাইছেন, যে আমাদের পেইনটাই বুঝে না, বরঞ্চ আমাদেরকে অস্বীকার করে। তো এই জায়গায় কিন্তু ভাই সমস্যা। সরকার দেখেন, আমি বলি 6 মাস এখনো হয় নাই, এর মধ্যে আবার বাড়তি বিদ্যুৎ বিল দেওয়া লাগছে। আমি আপনাকে বলি শুনেন, 6 মাসও কিন্তু হয় নাই। এই সরকার তো আসছে 60 মাসের জন্য, তাই না? 6 মাসে তারা একটা বিরাট কিছু করে ফেলাবো, ম্যাজিক দেখাবো, এটা তো আমি আশাও করি না। কিন্তু আমার কথাটা হলো যে আপনি যে করার চেষ্টা করতেছেন এইটা যেন আমি বুঝি, আমি যেন বুঝি যে আপনি আমার জন্য ভাবেন, সেই বুঝটা কি মানুষের মধ্যে হয়েছে? মাসুদুল্লাহ, আমি যেটা জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে এই সংকটকে কেন্দ্র করে আপনি রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনেছেন, সেই বক্তব্যের জায়গায় আপনার মূল্যায়নটা কি? কেন তারা একজন আরেকজনের উপর দায় বা অতিথির উপর দায় চাপাতে চায়? দায় চাপানোর অভ্যাসটা তো পুরনো, এটা আমাদের একটা পলিটিক্যাল কালচার হয়ে গেছে, ব্লেম গেম খেলা আর কি। এর উপর দায় চাপায়, ওর উপর দায় চাপায়। কিন্তু আমাদের বিরোধী দল যে ক্ষেত্রে খুব একটা দুর্দান্ত ভূমিকা রাখতেছে, আমি কিন্তু ভাই তাও মনে করি না। তারা ওই জুলাই 16 কি তিনি বলে, তারা ওইগুলি নিয়ে ব্যস্ত আছে এখনো কিন্তু তারা পাবলিক সাফারিংসটা তারাও ফিল করতে পারছে কিনা আমি জানি না। তাদের কথাতেও কিন্তু আমরা সেই সান্ত্বনাটা পাচ্ছি না। শুনেন, সরকার পারতেছে না, মানলাম, আমি বিরোধী দল, আর আমার দায়িত্ব কি সরকারকে ফালাই দিলেই সমাধান হয়ে যাবো? আমি যদি বলি এই সরকার ব্যর্থ, সরকার ফেলাই দাও, তাতে কি বিদ্যুৎ সমস্যা মিটবে? মিটবে তো না। আমি কিন্তু ভাই বলি যে সরকারে কে আছে, বিরোধী দলে কে আছে, এটা কিন্তু আমার হেডেক না। আমার হেডেক হলো আমার প্রবলেমটার কোনো সলিউশন হচ্ছে কিনা, আমি কিন্তু ওই জায়গায় আমার হেডেক। তো আমি বিরোধী দলের কাছ থেকে সেই জিনিসটা আশা করব, আপনারা এমন কিছু বলেন, এমন কিছু করেন যাতে নাকি সরকার এই সমস্যাটা থেকে উঠে আসতে পারে, তাকে সে হেল্পটা আপনারা করেন। আপনি সরকারের বিরুদ্ধে গালাগালি করলেন, একদম অস্থির ভাষায় গালাগালি করলেন, এতে আমার লাভ কি? লাভ নাই। একে তো আমদানি নির্ভর জ্বালানি, তারপরে হচ্ছে অর্থনৈতিক সংকট, এই দুটা চ্যালেঞ্জই হচ্ছে সবচেয়ে বড় বেশি গলার কাটা। বলি অনেক যুক্তি আছে। যে লোকটা নাকি মনে করেন ছিনতাই করে না, আর রাস্তায় যদি হাতে হাতে ধরা পড়ে, চুরি করে যদি কেউ রেড হ্যান্ডেড যদি ধরা পড়ে, তাকে জিজ্ঞাসা করেন, তারও যুক্তি আছে যে কেন সে এই কাজটা করতেছে। ভাই যুক্তি শুনেও তো আমার সমস্যা মিটবে না। একজন আমাকে বলতেছিল যে অগাস্ট মাসে এরকম একটু হয়, এই জন্য অগাস্ট মাসের দায়। আমি বললাম ভাই অগাস্ট মাস কি জীবনে এই প্রথম আসছে? গত বছর অগাস্ট আসে নাই, তার আগের বছর অগাস্ট আসে নাই। সবসময় হ্যাঁ তেলের দাম বাড়তি, মানে তেল মানে জ্বালানি তেলের জন্য এই বছর প্রায় $10 বিলিয়ন গভর্নমেন্ট খরচ করছে অতিরিক্ত। এটা অতিরিক্ত না, এটাই খরচ করছে, এটা হলো হাইয়েস্ট, এই যাবৎকালের হাইয়েস্ট। মানে এত খরচ না, অতিরিক্ত $4.3 বিলিয়ন অলরেডি আরো 20 দিন আগে হিসাব। অতিরিক্ত সব মিলে আমি বলি আপনাকে, গত অর্থ বছরে খরচ করছে $10 বিলিয়ন। এর আগের বছরে ছিল $9 বিলিয়ন মতো এরকম আর কি। তো আমি যেটা দেখছি, মানে আমি ধরে নিচ্ছি যে মানে ফিগার যাই হোক না কেন, গভর্নমেন্ট খরচ করছে, তার মানে কি গভর্নমেন্ট চেষ্টা করতেছে, আমি অস্বীকার করবো না। কিন্তু দেশ গরিব, 16-17 বছর লুটপাট হয়েছে, 1.5 বছরও লুটপাট হয়েছে কম্পিটিশন দিয়া, গভর্নমেন্ট কিছুই পায় না, সবই ঠিক আছে। এইগুলি কিন্তু বাস্তবতা। গভর্নমেন্টকে দায়িত্ব নেওয়ার আগে জানতো না তাকে এই বাস্তবতা পড়তে হবে? জানতো তো। এই সময় দেখবেন আপনার আদানিও বিদ্যুৎ কমাই দিয়েছে। আদানি আমাদেরকে প্রতিদিন মানে আমাদের 1600 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার কথা, 1600-র মধ্যে পরশুদিন বোধহয় আসছে আপনার 1050 না কত আসছে কম। তারা আজকে তারা পরের দিন আসছে বোধহয় 1300, মানে 200 মেগাওয়াট কিন্তু অনেক হিউজ। উনি এগুলি দিচ্ছে না আদানি, ওরা আবার যুক্তি দিচ্ছে যে ওদের দিকে কয়লা পরিবহনের কি সমস্যা হয়েছে, এগুলো বলতেছে। এইটা হবেই, যখন আমরা একটু ক্রাইসিসে পড়বো তখন ওনারা একটা অজুহাত দিয়ে কমাই দিবে, এটাই স্বাভাবিক। কারণ ওনারা তো আমাদের এই সরকার যে খুব ভালোবাসে তা তো না, তারা নানা ছুতানাতায় নানা কিছু করার চেষ্টা করবে। তো সবই আছে, আমি কিন্তু এই ক্রাইসিসগুলিকে ইগনোর করছি না, আমি এই ক্রাইসিসগুলিকে অস্বীকারও করছি না। কিন্তু আমার কথাটা হলো কি, এই ক্রাইসিসের মধ্যে আপনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আমি দেখতে চাচ্ছি। আমি দেখতে চাচ্ছি আপনি কিভাবে জনগণকে শান্ত রাখতে পারতেছেন সেটা দেখতে চাচ্ছি। জনগণ কিন্তু কিচ্ছু বুঝবে না। দেখেন
আমাদের দেশে 80টা আছে, জি। এই আপনার পল্লী বিদ্যুৎ সমিতি আছে। তারা সবাই নিরাপত্তা চেয়েছে। তারা নিরাপত্তা চাচ্ছে। কেন নিরাপত্তা চাচ্ছে? তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের নিরাপত্তাহীনতা কি কারণে তৈরি হয়েছে? বিদ্যুৎ দিতে গ্রামের মানুষ পারছে না। কিন্তু হিংস্র নাকি? গ্রামের মানুষ হিংস্র না। কিন্তু দেখেন, আমি বলি, যখন বিদ্যুৎ এসে পড়ছে, গত মনে করেন 15-16 বছর বিদ্যুৎ ভালো ছিল গ্রামের দিকে, যারা একদম বিদ্যুৎ পেয়েছে তারা কিন্তু এই বিদ্যুতের উপর নির্ভর করে অনেক কিছু করছে। কেউ ফ্রিজ কিনছে, কেউ ডিপ ফ্রিজ। আছে না গ্রামে? আপনি ভাবেন তো, টানা 12 ঘন্টা বিদ্যুৎ না থাকলে ফ্রিজের মালামালের কি অবস্থা হয়? সবারই তো বাসা ঘর আছে ভাই, আমি জানি তো সবই নষ্ট কি হয়ে যাবে। অবস্থা হয়। তো ওদের তো ক্ষতি হচ্ছে। তো ক্ষতি যখন বেশি হচ্ছে, তখন তার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ক্ষতি আমি কিন্তু কেমন কেউ বলতে পারছে না এই ক্রাইসিস আসলে কতদিন থাকবে, না। কবে এটা হলো স্বাভাবিক কি, হবে। এটা গভর্নমেন্টকে ম্যানেজমেন্টে বুঝতে হবে কি করবে। গভর্নমেন্ট কি করবে আমি জানি না। আমি তো গভর্নমেন্ট চালাই না, আমি বলতে পারবো না। আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো ভোক্তা। আমার কথা হলো যে আমি বিদ্যুৎ ইউজ করব, আমি বিল দেব, আমি এটুকু বুঝি। আমি এর চেয়ে বেশি কিছু বুঝি না। কিন্তু আমি এটুকু বুঝি বলে যে বুঝে তার ক্ষমতায় বসাইছি, যে এই কাজটা ভালোভাবে করতে পারবে তারা আমি ভোট দিছি। এখন আমার যদি মনের মধ্যে এটা আসে যে ভোট দিয়ে তো আমি ভুল করছি, তাহলে কিন্তু এটা সরকারের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার। কিন্তু এই জিনিসটা সরকারকে বুঝতে হবে। এবং আরেকটা কথা আছে আপনার, যে পেটে থাকলে পিঠে সয়। তো যদি আমি দেখি এখানেও সমস্যা, ওইখানেও সমস্যা, সেখানেও সমস্যা, এই সমস্যাগুলি কিন্তু সরকারকে দূর করতে হবে। যে ঠিক আছে, আমি একদিকে পাচ্ছি না, আরেক দিকে দিই, আরেক দিকে দিই, ওদিকে দিই। সমস্ত দিকে সরকার মানুষ দুই দেখে, আর এটা কি করলাম, এতে এদিকেও মারে, ওদিকেও মারে, সেদিকেও মারে। আলোচনায় শহীদুল ইসলাম বাবুল, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাসের যে সংকট, সেটির একটি প্রভাব আছে মানুষের জীবনে। জনজীবন অনেক জায়গায় ব্যাহত হচ্ছে। গ্রামের কথা বললেন মাসুদ কামাল ভাই। আপনি জানেন যে আজ সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে, রাত 8টা পর্যন্ত শপিং মল, দোকান, মার্কেট এগুলো খোলা থাকবে। এরপরে আর খোলা রাখা যাবে না। শুধুমাত্র ফার্মেসি বা খাবারের দোকান এগুলো হয়তো খোলা থাকবে। ব্যবসা বাণিজ্যে তো বড় ধরনের ধস নামবে, আপনি জানেন। এর মধ্যে কারখানাগুলো, না অনেক জায়গায় দোকানপাট বন্ধ হয়েছে। বন্ধ হইলে যে ব্যবসা বাণিজ্যে বিরাট ধস নামবে। মানুষের যদি হিসাব থাকে দিনের আলো ব্যবহার করে আমরা কাজ করব, এটা তো প্রথম না। কিন্তু এর আগে অনেকবার এরকম এই সিদ্ধান্ত গভর্নমেন্ট নিয়েছে এই বিদ্যুৎ ক্রাইসিসের জন্য। এখন বিদ্যুতের ক্রাইসিস আছে, এটা সত্য, এটা তো অস্বীকার করছি না আমরা। আমি নির্বাচনী এলাকায় মানুষ আমাকে কমপ্লেইন করছে, এত কষ্ট এত করে আমরা অর্জন করছি। এটা সত্য যে মানুষ সরকারকেই দোষারোপ করবে যে বিদ্যুৎ পাই না কেন, ভোট দিয়েছি। কিন্তু যারা বুঝবে বা যারা বুঝমান মানুষ, তাদের তো জিনিসটা বুঝতে হবে যে এই প্রবলেমটা আমি তৈরি করি নেই, এটা আমার ব্যাড লাক হোক আর যেভাবেই হোক আমার উপর এসে পড়ছে। আমার পূর্বসূরিদের কাজ কর্ম, বললাম না যে অর্ধেক বিদ্যুতের দায়িত্ব আপনি সামিট, আদানি আর ইন্ডিয়াকে দিয়ে রাখছেন, বাকি অর্ধেক আপনার মানে কইসে চলছে, মানে অর্ধেকই জ্বালানি দিয়ে, গ্যাস দিয়ে চলে। এখন গ্যাস তো পাওয়া যাচ্ছে না, বেশি দাম দিয়েও পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী এর জন্যে আপনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে, তাদের সোর্স আছে। আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছেন একাধিকবার, আমাদের মন্ত্রীরা মিটিং করেছেন। তাদেরকেও তারাও যে অ্যাভেলেবেল আছে নট দ্যাট, তারা কন্ট্যাক্ট করে রাখছে অস্ট্রেলিয়ার সাথে, জাপানের সাথে। সেখান থেকে কীভাবে ম্যানেজ করে আগামী মাসে আমাদের কার্ড মানে কন্টেইনারে কীভাবে বিদ্যুৎ দিতে পারে সেই ব্যবস্থা একটা হয়েছে। এটা সাময়িক একটা ব্যবস্থা না, বললাম যেটা আমাকে। আর সরকার কি কি করতে পারে, এই যে সরকার এগুলো করছে, এগুলো তার দৃশ্যমান হয় না সব কিছু। সরকার কি এটা মানে করবে যে মানুষ বিদ্যুতের ক্রাইসিসে থাকুক না? এটা কি সরকার চাইবে? এমনিতেই ধরেন আপনার একটা বিধ্বস্ত অর্থনীতি, তার মধ্যে সারা দুনিয়াব্যাপী এই জ্বালানির একটা সংকট হয়ে গেল। বিএনপি ক্ষমতা নেওয়ার কয়দিনের মধ্যে মাত্র, এর আগেও হয়েছিল। বিএনপির এটাই দুর্ভাগ্য যে বিএনপি যখনই একবার ইরান ইরাক যুদ্ধ লেগে গেল, বা কুয়েত হামলা করলো, আবার 9/11 হইলো, টুইন টাওয়ারে হামলা হইলো, নানানবিধ সংকট আর কি। তা না হলে তো ধরেন এটা আরও একটু ভালো করে ম্যানেজ করা যেত। ধরেন পাওয়ার প্ল্যান্টগুলো যেগুলো হয়েছে ম্যাক্সিমাম প্রাইভেট সেক্টরে যেভাবে দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম ধরেন এই কয়লা আর বিদ্যুৎ এই গ্যাস কেন্দ্রিক আর জ্বালানি কেন্দ্রিক, এই গ্যাস আর তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে হিউজ টাকা লাগে, হিউজ এক্সপেন্সিভ হয়ে যায়। কয়লা দিয়ে কিন্তু তারা সাশ্রয়, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলোই তো হয়েছে ম্যাক্সিমাম এইগুলা এই কেন্দ্রিক, সেই জন্য এই সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, সাময়িক একটা ম্যানেজমেন্ট সরকারকে আরো কৌশলী চিন্তা। কালকেও জানো মোহাম্মদ তামিম সহ জ্বালানি এক্সপার্ট যারা ছিলেন বা এই এক্সপার্ট যারা ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে, এই বিষয়ে সরকার পরামর্শ নিয়েছে। প্রাইভেট সেক্টরে যারা আছে তারাও যদি গভর্নমেন্ট বললো, আমি দেখলাম কালকে মন্ত্রী প্রতিমন্ত্রী, যে আপনারাও যদি কেউ পরামর্শ দিতে চান, যার কারো কোনো ধারণা থাকলে আমরা সেটা গ্রহণ করব। তবে অস্বীকার করা হচ্ছে যে লোডশেডিং না, আমি জানি না, এটা মাসুদ কামাল ভাই হয়তো, আমি হয়তো মিস করতে পারি, এটা কি বলেছে বিদ্যুৎ মন্ত্রী আমি জানি না, বলার কথা না।
কিন্তু প্রতিমন্ত্রীর কথা বা বিদ্যুৎ মন্ত্রী একটা কথা আমি শুনলাম আজকে, যে উনি যেটা বললেন এই সামগ্রিক ব্যাখ্যা, আজকে গতকাল বলেছে কিনা আমি জানি না, আজ প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। প্রতিমন্ত্রীও দুঃখ প্রকাশ করেছে যে আমরা এটা দিতে পারছি না বাস্তব কারণে, এই কারণে। তো এটা অস্বীকার করে তো কোনো সমস্যার সমাধান হবে না, কেন অস্বীকার করা হবে? বলবে আমরা যেটা আলোচনা শুরু করেছিলাম, যেটা যে রাজনৈতিক টানা পড়েন, আপনি জানেন যে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশে এসেছেন, ভারতের হাই কমিশনার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তার আগের দিন পররাষ্ট্রমন্ত্রী রুদ্রদ্বার বৈঠক করেছেন, চলে গেছেন দিল্লিতে উড়ে, সেখান থেকে হয়তো আবার তিনি ফিরে আসবেন। কি বার্তা চালাচালি হচ্ছে, কি নিয়ে এত দর কষাকষি? এটা গভর্নমেন্টের উচ্চ পর্যায় থেকে হয়তো বলা যেতে পারে, কিন্তু আমরা যেটা অনুমান করছি বা বাইরে থেকে যেটা বোঝা যায়, সব খবর তার আমাদের কাছে থাকবে না। দীনেশ ত্রিবেদী এখানে এসছেন, তিনি একজন পলিটিশিয়ান, মানে ক্যারিয়ার ডিপ্লোমেট না, বাট একজন ভালো পলিটিশিয়ান সে। তিনি এসছেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন, তিনি দেখা করেছেন। এটা ঠিক, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আমাদের জিও পলিটিক্যাল সামগ্রিক বিষয়াদি নিয়ে তাদের একটা অবশ্যই গুরুত্ব আছে, তাদেরও আমাদের কাছে গুরুত্ব আছে। হ্যাঁ, তো সেই গুরুত্বের যে বিষয়, বিগত রিজিমকে তারা যেভাবে প্যাট্রোনাইজ করেছে বা যেভাবে শক্তি জুগিয়েছে, সেটা তো খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। আরো অনেকগুলো ইস্যু আছে, কূটনীতির কোনো, হ্যাঁ আরো অনেকগুলো বিষয় আছে, আরো অনেকগুলো। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কি হবে, এটা কিন্তু বাংলাদেশের উপর ডিপেন্ড করে না, এটা বেশিরভাগ তাদের উপর ডিপেন্ড করে। যে ফার্স্ট অফ অল ধরেন মার্কিনিরা, তাদের একটা বিরাট বাজার আছে আমাদের কাছে, এটা তাদের একটা ট্রাম্প কার্ড। চাইনিজরা আমাদের একটা ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ পার্টনার, অংশীদার, এটাও তাদের একটা ট্রাম্প কার্ড। এখন ইন্ডিয়ান ট্রাম্প কার্ড কি আছে, ধরেন হাসিনা তাদের হাতে আছে, এটাকে তারা ট্রাম্প কার্ড হিসেবে যদি ব্যবহার করে নতুন করে, এটা দুঃখজনক হয়ে যাবে। বিগত রিজিমে তারা নগ্নভাবে যেভাবে হস্তক্ষেপ করেছে নির্বাচন সহ ম্যানিপুলেট করবার জন্য সামগ্রিক সমস্ত বিষয়, এটা তো, এবং এগুলা এই তৎকালীন যিনি প্রধানমন্ত্রী তিনিও বলেছেন যে সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। এটা তো খুবই, এটা তো হবার কথা না। আমরা স্বাধীন দেশ, ছোট হতে পারি, আমাদের একটা আন্তর্জাতিক গুরুত্ব আছে, আমাদের স্বকীয়তা আছে। তো এইভাবে যদি আপনি ট্রিট করেন বাংলাদেশকে, তাহলে তো হবে না। বললাম না, অনেকগুলো আমাদের ট্রেড ডেফিসিট আছে বিপুল পরিমাণে, এইখানে অনেক কাজ করবার আছে। তারপরে আমাদের এত সীমান্ত, আপনাদের সাথে আপনার সীমান্ত হত্যা হচ্ছে, যেটা দুনিয়ার কোনো জায়গায় হয় না, এটা তো দেখছি আমরা। তারপরে পানি, অভিন্ন অসংখ্য নদীর পানি ব্যবস্থাপনার আমাদের বঞ্চনা আছে। এই বিষয়গুলো তো ব্যাপার আছে, রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপার আছে, এই অনেকগুলো ইস্যু আছে। সেই ইস্যুগুলো ভারত কিভাবে ডিল করবে, সেটা ফরেন মিনিস্ট্রির স্টেটমেন্টে সেগুলো আসছে কিছু, এবং এই বিষয়গুলো তো সত্য। আর এখন ধরেন গণতান্ত্রিক দেশ, এখন গণতান্ত্রিক সরকার, আপনি বুঝতে পারছেন যে গণতান্ত্রিক সরকার, ভারত যদি আমাকে ক্ষমতায় রাখে, ক্ষমতায় রাখার গ্যারান্টি দেয় বা আমাকে প্যাট্রোনাইজ করে, আমাকে শক্তি যোগায়, হ্যাঁ, তাহলে ভারতের প্রতি আমার দায়বদ্ধতা তো থাকবেই রাজনৈতিক দল হিসেবে। বাংলাদেশের মানুষ কি হলো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমাকে যদি বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ হতে হয়, মানুষ যদি আমাকে নির্বাচিত করে, তখন তো আমার শক্তিটা ভিন্ন থাকবে। আপনি খেয়াল করে দেখছেন, এখন বাংলাদেশ, আপনি যত ছোট রাষ্ট্রই হোক, অর্থনৈতিক যত দুর্বলই হোক, এখন কিন্তু বাংলাদেশের কূটনীতি বহুমুখী, পৃথিবীর বিভিন্ন দেশ এখন বাংলাদেশের সাথে মানে সম্পর্ক তৈরি করবার জন্য, তাদের দেনাপানোর জন্য এখন বার্গেইন করছে। চায়না বার্গেইন করছে, মালয়েশিয়া আমাদেরকে সম্মান দিচ্ছে, মার্কিনিরা আমাদের এখানে, তারা আমাদের এখানে তাদের চাওয়া পাওয়ার অনেক কিছু আছে, তারা বার্গেইন করছে। ইন্ডিয়া, আপনি দেখেন দীনেশ ত্রিবেদী দেখা করে খুব খুশি হয়ে গেল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, তার চলন বলন, বডি ল্যাঙ্গুয়েজ, এবং দেখা করে তিনি দিল্লি চলে গেলেন, দিল্লি গিয়ে আবার নরেন্দ্র মোদিজির সাথে দেখা করলেন। হ্যাঁ, নিশ্চয়ই সরকারের কোনো বার্তা থাকতে পারে, সেই বার্তা তিনি কনভে করেছেন হয়তো বা না করেছেন, কি করেছেন। তো এই সামগ্রিক যে বিষয়, আমরা চাই না ইন্ডিয়া আমাদের শত্রু হবে, কেন হবে, আমরা এটা কেন চাইবো, বাদ দিয়ে কি চলবে এই সময়কালীন বিশ্বে? কিন্তু সম্পর্কটা নির্ধারণ হতে হবে সমতার ভিত্তিতে, মর্যাদার প্রশ্নে, অধিকারের প্রশ্ন। এই জায়গাটা যদি ঠিক হয়, নিশ্চয়ই ভারতকে আমরা কেন শত্রু মনে করব, প্রতিপক্ষ কেন মনে করব? আমরা তো বদলাইতে পারবো না, তাকেও আমার প্রয়োজন আছে অবশ্যই। আর তারা যদি মনে করে আমাদের প্রয়োজন নাই, তাহলে তো ভিন্ন বাস্তবতা, আমাদেরকেও তাদের প্রয়োজন আছে। ভারতের চারিদিকে যেই রাষ্ট্রগুলো আছে, পাকিস্তান তাদের চিরকালীন শত্রু, আপনি বলেন, শ্রীলঙ্কা, নেপালের সাথে তাদের সম্পর্ক নাই, বাংলাদেশের সাথে যদি তাদের না থাকে, বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটাও তাদের জন্য একটা চাপ, এবং ইন্টারনাল পলিটিক্স তো তাদের। শেখ হাসিনার ডিসেম্বরে দেশে আসার কথা, আওয়ামী লীগের রাজনীতি, এ বিষয়ে কোনো রাজনৈতিক যে টানাপোড়েন, সেটি আপনি জানেন যে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি একরকম, বিএনপির আসলে অবস্থানটা কি হবে, বিএনপি কি চায়? বিএনপির কি অবস্থান হবে? বিএনপি তো কূটনৈতিক দেন দরবার করছে যে হাসিনাকে আমাদের এখানে ফেরত দেওয়া হোক নিয়মতান্ত্রিক ডিসেম্বর, কারণ তারা আগেও যদি আসতে পারবে, তার আশা কি বিএনপি ঠেকাবে বা দরকার আছে? এটা তো প্রয়োজন নাই। তো আমরা এটাই চাই, সরকার সেভাবেই কথা বলছে বা আমরা চেষ্টা করছি, তিনি আসলে আইন মোকাবেলা করবেন, ফেস করবেন, এটাই তো বক্তব্য।
শহীদ ইসলাম বাবুল, আমি আপনার কাছে আবার আসবো। মাসুদ কামাল ভাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, ভারতের হাই কমিশনারের 3 দফা বৈঠক, দিল্লিতে যাওয়া এবং সেখানে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক, পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, অভ্যন্তরীণভাবে জামাত এনসিপি যেমন খুব ঘোরতর বিরোধিতা প্রকাশ করছে, সরকার আসলে এইখানে তার অবস্থানটা সে কি একটু কূটনৈতিক বেড়াজালে বা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এই সমাধানটা চায় কিনা, তেমন কোনো মনোভাব প্রকাশ করছে কিনা? আপনার কি মনে হয় যে সার্বিক পরিস্থিতি এই বিশ্লেষণ সমস্যাটা করে? তো কূটনৈতিক ব্যবস্থা ছাড়া তার কোনো সমাধানের পথ আছে? এই সমস্যার সমাধান তো কূটনৈতিকভাবেই হবে। এবং যে জিনিসগুলো হচ্ছে, মানে ভারতের হাই কমিশনার আমাদের এখানে আসলেন, গেলেন, আবার ওখানে চলে গেলেন, এগুলোকে আমি তো খুব ইতিবাচকভাবে দেখি। দেখুন, উনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যে কথাগুলি বললেন, আমার কাছে বরং এগুলিকে অতিরিক্ত মনে হয়েছে যে মানে লোকটা মুগ্ধ হয়ে গেছে নাকি, আমার কাছে এরকম মনে হয়েছে। সাধারণত কূটনীতিবিদরা কিন্তু এভাবে কথা বলে না। ওনার যে মুগ্ধতা উনি প্রকাশ করেছেন, উনি আবার নিজে ব্যাখ্যাও দিয়েছেন যে আমি তো আসলে কূটনীতিবিদ না, আমি রাজনীতিবিদ। উনি কিন্তু এই কথা বলেছেন। তার মানে কি, উনি আমাদের দিক থেকে কিন্তু আমাদের যা করার আমরা তা করছি। এখন দেখেন, অন্তর্বর্তী, এটা সত্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে পৌঁছিল। এর আগে কখনোই এত খারাপ সম্পর্ক কখনো হয় নাই। এখন সেখান থেকে তো উঠে আসা ছাড়া, উপরে দিকে যাওয়া ছাড়া, উন্নতি হওয়া ছাড়া তো আর কোনো পথ নাই। নামতে নামতে সর্বোচ্চ লেভেলে নামছিল এবং এটা নামাটাই স্বাভাবিক ছিল। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি প্রথমেই যে ডায়লগ দিয়েছেন, তারপরে অনেক আমাদের এসে কিছু মানে আপনার মানে অকাল কুষ্মানো টাইপ বলবো, কিছু মানে কাণ্ডজ্ঞানহীন কিছু পলিটিশিয়ান যেভাবে বলছে 7 সিস্টার্স নিয়ে ওদেরকে আমরা আশ্রয় দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, এগুলো তো কোনো কথার মধ্যে পড়ে না রে ভাই। এটা অন্য একটা সার্বভৌম রাষ্ট্র, তাদের আন্দোলনে আপনি এখান থেকে উস্কানি দিবেন, আশ্রয় দিবেন, এটা হয়? তো এগুলো তো বলছে আমাদের এখানে। তো বলার পর ওই সরকার তাদের মধ্যে কোনো ব্যবস্থাও নেয় নাই, কোনো প্রতিবাদও করে নাই। তো তখন তাদের সঙ্গে যে সম্পর্কটা আমাদের ছিল, যেটা যেখানে নাম ছিল, ওটা ভয়ঙ্কর। এখন দেখেন, ভারতের সঙ্গে তো আওয়ামী লীগের সম্পর্ক খুব ভালো ছিল। এখন আওয়ামী লীগের পতন হওয়াতে ভারত নিঃসন্দেহে আনহ্যাপি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এত অনুগত আর কোথায় পাবে সে তো আমাদের এটা মনে করেন তাদের ছিল তখন যে অবস্থাটা ছিল, যে একটা হলো পশ্চিমবঙ্গ আর একটা হলো পূর্ববঙ্গ। পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রী আছে, এটা ভালোই তালুক আর কি। মুখ্যমন্ত্রী আছে, তারা তো এইভাবে আমাদের ট্রিট করতে পারে। এটা সত্য, এটা অস্বীকার করে কোনো লাভ নাই। এতে আওয়ামী লীগের কোনো ভক্ত সমর্থক দুঃখিত হইতে পারেন, বাট এটাই বাস্তবতা ছিল। এখন সে অবস্থা যখন চলে গেছে, তখন ভারত এটা আনহ্যাপি হতেই পারে। প্রথম কয়েকদিন একটু তবদা লেগে ছিল যে কি হলো এটা, তারপরে চেষ্টা করছে নানাভাবে, দেখছে ও হইতেছে না তো কাজটা। এবং সেই জন্যই কিন্তু ভারত সর্বশেষ কি বললো দেখেন আপনি, কয়েকদিন আগে যে 5 তারিখে যে প্রেস কনফারেন্সটা হলো ইন্ডিয়াতে, দিল্লিতে, ভারতের প্রেস কনফারেন্স সম্পর্কে কি বললো ওইখানে তারা সম্পৃক্ত যা যা কথা হয়েছে তাকে ভারত অনুমোদন করে না। খালি শেখ হাসিনার কথা না, কিন্তু ওই অনুষ্ঠানে যা যা কথা হয়েছে, যা যা কথা কে বলছেন, জয় সাহেব বলছেন আমেরিকা থেকে, আমেরিকার নাগরিক কিন্তু উনি কথা বলছেন, তারপরে আপনার নওফেল সাহেব কথাবার্তা বলছেন, আরও অনেকে বলছেন, যা যা কথা এখানে হয়েছে ভারত তার কোনো কিছুটাকেই অনুমোদন করে না। তো ভারত এটাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু একদম বাতিল করে দিচ্ছে। আবার বাংলাদেশের সম্পর্কে, বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট সম্পর্কে কি বলছে, যে বাংলাদেশের ডিউলি ইলেক্টেড যে গভর্নমেন্ট, তো বৈধভাবে যে সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে, তারা তো তার সঙ্গেই সম্পর্ক রাখতে চাচ্ছে। বিষয়টা কিন্তু ক্লিয়ার একদম, এখানে মেসেজ কিন্তু ভাই ক্লিয়ার। এখন এই মেসেজকে সামনের দিকে কীভাবে আপনি অগ্রসর করবেন সেটাই হলো ইম্পর্টেন্ট। এবং তারপরেই কিন্তু এই আমাদের হাই কমিশনার উনি দেখা করলেন, গেলেন। আমি মনে করি দেখেন, মানে আনহ্যাপি হয়েছে, ওরা চলে গেছে মানলাম, কিন্তু তারপরেও বিএনপির সঙ্গে তো ভারতের সম্পর্ক কখনোই শত্রুতাপূর্ণ ছিল না। আগেও তো জিয়া রহমান সাহেব যখন ক্ষমতা ছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক তো আমাদের শত্রুতাপূর্ণ ছিল, বরঞ্চ ওই সময় তো আমাদের গঙ্গা চুক্তি, মোরারজী দেশাই এদেশ ওই সময় আমাদের পদ্মা চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি তো ওই সময় ওনারা বলে একটা হয়েছে, এবং এখনো মনে করা হয় দ্যাট ওয়াজ দ্য বেস্ট এগ্রিমেন্ট, এখনো মনে করা হয় কিন্তু ওই চুক্তিতে। তো এগুলি তো ছিল সম্পর্ক। তারপরে খালেদা জিয়া 2 দফা ছিলেন, 10 বছর ছিলেন ক্ষমতায়। এই 10 বছরকে বিএনপির সঙ্গে এই গভর্নমেন্টের সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্টের সম্পর্ক ভালো ছিল না? ছিল তো, ছিল। দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, সফরে গিয়েছেন। দুইটা দেশের সম্পর্ক যা থাকে তাই ছিল, এতে তো কোনো প্রবলেম নাই। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, যে দুইটা প্রতিবেশী দেশ, প্রতিবেশী একসঙ্গে থাকলে একটু একটু ঝামেলা বাঁধে, কিন্তু প্রতিবেশী
দুইজনের জন্যই দুইজনই উপকারী। আপনি যত পাওয়ারফুলি হন না কেন, আমি একটা ছোট মানুষ হইতে পারি, কিন্তু আপনি যদি আমার সাথে সম্পর্ক খারাপ করেন, আমারও যেরকম ক্ষতি হবে, আপনারও সেরকম অস্বস্তি বাড়বে। দুইজনের স্বার্থে সম্পর্ক ভালো রাখা উচিত। এই জিনিসটা দুই দেশ যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। কিন্তু আমি দেখেছি আমাদের এখানে কিছু পলিটিক্যাল পার্টি জি এইটাকে ইস্যু করে তারা পলিটিক্স করতে চায়। যারা করতে চায় তাদের সঙ্গে কিন্তু ওদের সম্পর্ক খারাপ না, কিন্তু মুখে তারা এটাকে ক্যাশ করতে চায়। এইটা ঠিক না। দেশের মানুষকে প্রতিবেশী সম্পর্কে বিগড়িয়ে দেওয়া, উত্তেজিত করা, এটা কোনো ভালো কাজ না। আমাদের এখানে কিছু আছে, আবার ওই পাশেও আছে, শুভেন্দু বাবু ওই পাশে আছে, ওই পাশে আছে, এইটা ভালো কাজ না। কিন্তু দুইটা দেশ প্রতিবেশীদের মধ্যে একটু ঝামেলা থাকবেই, আবার একটু ভালো সম্পর্ক থাকবেই, অম্লমধুর সম্পর্ক এটা সবসময় থাকবে। পৃথিবীর সব দেশই আছে, তারা সীমান্তরক্ষী বাহিনী কেন থাকে? কিন্তু তার মানে এই না আমরা পরস্পরের দিকে সবসময় বন্দুক তাক করে থাকবো, তা না। আমাদেরকে ওদেরকে দরকার নাই। আমরা যখন কিছু ইম্পোর্ট করি, যখন আমরা পেঁয়াজটা, ডালটা, অমুকটা যখন ইম্পোর্ট করি, পেঁয়াজ কি চীনে পাওয়া যায় না? পেঁয়াজ তো ব্রাজিলেও পাওয়া যায়, আমি তো যে কোনো দেশ থেকে আনতে পারি। কিন্তু আমার জন্য কি, ভারত যদি থেকে দাম একও হয়, তো পরিবহন খরচের কথা বিবেচনা করলে আমার জন্য এটা আলাপজনক। আবার ওদের জন্য কিন্তু একই। ওরা যখন কোনো কিছু একটা বিক্রি করবে, তখন সে যদি কাছের জায়গায় বিক্রি করে, তারও তো পরিবহন খরচ আছে। তো দুই দিকেই কিন্তু আছে। যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় একটি, আর একটি হচ্ছে রাজনৈতিক বা রাজনৈতিকভাবে কোনো বিষয়ে প্রভাব বিস্তার করা। ঠিক আছে, এই দুটি বিষয় তো সম্পূর্ণ আলাদা। তারা তো চেষ্টা করছে রে ভাই, গত 2টা বছর কি চেষ্টা কম করছে? করছে তো, এখনো হয়তো অনেকে করছে, করুক, এতেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু এখনকার এজেন্ডা কি, আপনার কি মনে হয় যে এখন যে এখন এই যে দৌড়ঝাঁপ, এখনকার সেই এজেন্ডা এজেন্ডা হলো যেমন ধরেন শেখ হাসিনা আসতে চান, আসেন, আমি তো খুবই হ্যাপি। আমি তো মনে করি সে আসলে পরে তাকে আমাদের অভ্যর্থনা দেওয়া উচিত। আসে অভ্যর্থনা দিয়ে তাকে জেল, তারপরে পাই সে তো একটা কনভিক্টেড আসামি, তাই না? কনভিক্টেড তো আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আইন চলবে আইনের মতো করে। যেমন ধরেন আমাদের এখানে আমি আপনাকে এই তারেক রহমানের কথাই বলি। উনি বিএনপির চেয়ারপারসন তো অনেক দিন ধরে আছেন, উনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন। তো উনিও তো হিসাব নিকাশ করেই দেশে আসছেন, আগে আসেন না কেন? আসলে পরে আইনগতভাবে যা হইতো তাই তো হইতো। এয়ারপোর্টে আসতেন, নামতেন, ওনাকে জেলখানায় ঢুকতে হইতো, ওনার কর্মী সমর্থকরা এয়ারপোর্টে যাইতো, হইচই হইতো, মারামারি হইতো, হয়তো দেশে একটা অশান্তি হইতো, কী হইতো আমি জানি না, এগুলো সবে হাইপোথিসিস। কিন্তু যা হইতো ওটা কীভাবে হইতো, আইন যা ছিল তাই হইতো। আবার এই সরকার আমলে এখন যেটা হয়েছে, আইনগতভাবে ওনার বিরুদ্ধে একটা রায় আছে, ওই রায় নিয়ে উনি আসবেন, রায়ের বাস্তবায়নের জন্য সরকার চেষ্টা করবে। হয়তো ওনার কিছু ভক্ত থাকবে, তারাও ওখানে প্রতিরোধের চেষ্টা করবে। এই যে বিশৃঙ্খলাটা, এইটা আমরা চাই না। আমার কথাটা হলো কি, সব কিছু সিস্টেমেটিকভাবে হোক, যেটা আছে ওটা হবে। উনি আবার এই করবেন, আইনি লড়াই লড়বেন। অনেকে আবার বলতেছে অতি উৎসাহী যে ওনার তো আপিল করার সময় চলে গেছে 30 দিন, আনলে পরে তাই এটা ঝুলাই শুনছেন আপনি যে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে চান, ওইটাও হয় না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বুঝবেন আপনি। এক্সাম্পলটা হলো বাচ্চুরা জায়গার কথা খেয়াল আছে, আবুল কালাম আজাদ। তো উনিও তো এই আইসিটিতে ওনার ফাঁসি রায় হয়েছিল, উনি তো দেশে আসছে, নিয়ে কি ঝুলাই দিছে? তাই নাই তো, পরে তো তারা জামিনও দিয়ে দিছে তো। তো এটাতে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম তো ভাই। তাহলে চাইলে অনেক কিছুই হয়, সরকার চাইলে অনেক কিছু হয়। সরকার কী করবে এটা সরকারের ব্যাপার, ওটা আমি আলোচনা করতে যাচ্ছি না। কাজে ওই কোনো কিছু অত সহজ না। আপনাদের নির্বাচন ইশতেহারে একটি বিষয় আপনার উল্লেখ করেছেন যে রিকনসিলিয়েশন, যেটি যে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আসার ক্ষেত্রে অনেকে বলেন যে এই দৌড়ঝাঁপ, কূটনৈতিক তৎপরতা, নানা কিছু তারই অংশ হতে পারে। অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধিতা এবং এই প্রক্রিয়া আসলে বাস্তবায়নের পথ কি, বা বিএনপি তার প্রতিশ্রুতি কিভাবে রক্ষা করবে? না, রিকনসিলিয়েশন ঠিকই আছে, রিকনসিলিয়েশন তো লাগবেই। ধরেন একটা কোনো কিছু তুষের আগুন তো জ্বালিয়ে রেখে লাভ নাই। কিন্তু এখন তো যেটা বিএনপি তো প্রথম থেকেই বলে আসছে, আপনি যেটা মিন করেছেন আওয়ামী লীগের যে নিষিদ্ধের ব্যাপারটা, এটা কিন্তু বিএনপি চায়নি, এবং তখন বিএনপির হাতে কোনো কিছু ছিল না নিয়ন্ত্রণ করবো। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন বা জানতে পারেন। ধরেন আমি খোলামেলা যদি বলি, তারেক রহমান তো বাংলাদেশে নির্বাচিত হবে, স্বাভাবিক বাস্তবতা। হ্যাঁ, আওয়ামী লীগ যদি ইলেকশন করে তাহলে কি তার নির্বাচিত হইতে অসুবিধা হইতো? হওয়ার তো কথা না। ওই বাস্তবতায় পাঙ্গাসপুরা বিধ্বস্ত আওয়ামী লীগ পলায়ন পরও, হ্যাঁ, সেই আওয়ামী লীগ বাংলাদেশে কি নির্বাচন করবে? কিন্তু বিষয়টা তো আর বিএনপির হাতে ছিল না। বিএনপি বারবারই বলেছে যে মানে কি বলে, সরকারি নির্দেশে
নির্বাহী আদেশে আমরা কোনো রাজনৈতিক দল নিষেধাজ্ঞা চাই না, এটা প্রথমও বলেছে এখনও বলেছে, বাট সেই জায়গাটা এখন চলে গেছে আদালতের মধ্যে। নিশ্চয়ই আদালত দ্রুত সময় একটা সিদ্ধান্ত দিবে। আদালত যদি সিদ্ধান্ত দেয় যে আওয়ামী লীগ রাজনীতি করবে, তারা সার্ভাইভ করবে, তখন নিশ্চয়ই রিকনসিলিয়েশনের ব্যাপার তো হবেই তাদেরকে নিয়ে। যেহেতু একটা জুডিশিয়াল ম্যাটার ওইখানে হয়ে রয়েছে, সেই বিষয়টা তার বিএনপির হাতে নাই। এটা হলো একটা ইস্যু। বাদ বাকি যারা আছে শ্রেণী পেশার মানুষ, সেটা তো রিকনসিলিয়েশনের মধ্যে থাকবেই বা হচ্ছেই, বা সমন্বয়, যেটা অবশ্যই আমরা সমন্বয়ের রাজনীতি চাই এবং এটা বিশ্বাস করি করতে হবে। আর অভ্যন্তরীণ যে চ্যালেঞ্জগুলো আছে, বিশেষ করে জামাত ইসলামী বা এনসিপি যে দলগুলো আছে, যারা সবসময় আপনি দেখেছেন যে মাসুদ কামাল ভাই না বলেছেন তাদের যে সাথে এক তো ধরনের- এখন ধরুন পার্লামেন্ট আছে, একটা নির্বাচিত পার্লামেন্ট আছে, সেখানে কথা হচ্ছে। আমরা চাই যে পার্লামেন্ট হোক সব কিছুর কেন্দ্রবিন্দু, গণতান্ত্রিক ব্যবস্থাতে এটাই হওয়ার কথা। কিন্তু এর বাইরেও তারা তাদের নিয়মিত যে অ্যাক্টিভিটিস, কেউ কেউ ধরেন গণঅভ্যুত্থান করে ফেলতেছে, অতি বিপ্লবী, কেউ কেউ গালাগালি করতেছে, মনের মাথুরি মিশে যে যার মতো যা বলতেছে, সকালে অভ্যুত্থান করে ফেলবো, কালকে উল্টে ফেলবো, এই সরকার থাকবে না থাকবে না থাকবে না এরকম বলতেছে। অথচ আওয়ামী লীগের 17 বছর লাগছে উৎখাত করতে, একটা অনির্বাচিত, মাঝখানে 2টা নির্বাচন তারা গিলে খেয়ে ফেলছে। এটা 6 মাস হয় না একটা নির্বাচিত সরকার। এবং এই সরকারের এমন ধরেন, হ্যাঁ আপনি যেটা বলছেন সরকারের ব্যত্যয় হতে পারে বা কোনো ব্যর্থতাও কিছু হতে পারে, কিন্তু সরকারের তো ভালো দিকও আপনাকে দেখতে হবে। যেমন সরকারের প্রধান তিনি যেভাবে চলেন, আমাদের দেশে সরকার মানে প্রধানমন্ত্রী মানে একেবারে গাড়ি চালাইয়া হুইসেল দিয়ে 1 ঘন্টা আগে বন্ধ করে মাইরে কাইটা পিটাও, বিরোধী দলকে নির্মূল করে, এটা মানে এই সরকার মনে করে। হ্যাঁ, তো মানে লিডার আসছে একেবারে হুইসেল বাজিয়ে। আমাদের দেশের মানুষের প্র্যাকটিস নাইলে বলে দেয় দুর্বল সরকার। কেন বলে? কারণ সরকার মাইরে পিটে সব ঠিক করছে না তো। হ্যাঁ, কোনো রাজনৈতিক দলে তালা দেয় নাই, সাউন্ড গ্রেনেড মানে নাই, টিয়ার মানে নাই, এটা মানে নাই, অ্যারেস্ট করে নাই, গ্রেপ্তার করে নাই, তাই না? আবার সরকার প্রধান যিনি তারেক রহমান, তিনি তো ফজরের নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে গালাগালিও শুরু করেন না, আজ পর্যন্ত করেন নাই। বরং ব্যর্থতার জন্য তিনি দুঃখ প্রকাশ করতেছেন। ব্যর্থতা মানে কি? মানে সীমাবদ্ধতার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। বা আপনার এখানে এমন কোনো হয় নাই যে একবার মানবতা বিরোধী অপরাধ হয়ে যাচ্ছে, মিডিয়া উন্মুক্ত, একটা মিডিয়াও বন্ধ হয় নাই। হ্যাঁ, একটা গণমাধ্যমকে কেউ গলা টিপে বন্ধ করে নাই মত প্রকাশের জন্য। তারপরে গালাগালির স্বাধীনতা দিয়ে দিছে, যে যেমনি পারতেছে গালাগালি করতেছে, বাপের নামে, দাদার নামে, ছেলের নামে, মেয়ের নামে, বউয়ের নামে করতেছে। এর জন্য কেউ মামলা হয় নাই, জেলেও যায় নাই। এটাও তো দেখতেছি, একটা গুম হইল না, একটা খুন হয় নাই, হ্যাঁ, এক্সট্রা জুডিশিয়ারি কিলিং হয় নাই, কোনো রাজনৈতিক দলের অফিস বন্ধ হয় নাই, বাইতুল মুকাররমে গুলি হয় নাই, তারপরে হেফাজতে ইসলামের হয় নাই, বিডিআর কিলিং হয় নাই, অনেক কিছুই তো হয় নাই। এখন আপনি দেখতে পারেন, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা ছাত্র রাজনীতি নিয়ে কিছু ক্ল্যাশ হয়েছে ইদানিং, কিন্তু আমাদের কালচার কি? ধরেন নির্বাচনের দিন ভোট হবে, রাতের বেলা হল যার যার সরকারি দল দখল হয়ে যাবে, সেটাও তো হয় নাই। ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, হ্যাঁ, মাঝখানে কিছু হলো, সেটা শিবিরই তৈরি করলো। তা আছে তো কিছু পরিবর্তন তো হয়েছে। হ্যাঁ, সব জায়গায় পরিবর্তন যে হয়েছে সেটা তো বলছি না, এটা তার সমাজ বিপ্লব হয় নাই। অগাস্ট হচ্ছে হলো আপনার একটা রাজনৈতিক অভ্যুত্থান। সমাজ বিপ্লব হইতে হলে ধরেন ঘুষ চলছে, এখনো আছে, এটা তো ব্রিটিশ আমল থেকে আছে, তার আগে থেকে আছে। পুলিশ ঘুষ খাইতেছে বা খায়, বা বিভিন্ন সরকারি দপ্তরে ঘুষের লেনদেন হয়, এটা তো হচ্ছেই। দুনিয়ার কোথায় নাই, কম আছে বেশি আছে, আমাদের দেশে ছিল, আছে। এখন কিছু সমাজ সংস্কারের কাজও আছে, সেইগুলো তো রাজা রামমোহন রায় না সরকার, বা নবাব আব্দুল লতিফও না। হ্যাঁ, যে সমাজ সংস্কার, এটা তো আমাদের এখানে কুসংস্কার আছে, যুগ যুগের সমাজের একটা নানান ধরনের মানে অন্ধত্ব আছে, নানান ধরনের মানে কি বলবো ব্যত্যয় আছে, অনেক কিছুই আছে। সেটা শুধু 5ই আগস্টের একটা অভ্যুত্থান হয়েছে আর সব কিছু আপনি সুইচ দিলে দুধ আর মধু চলে আসবে না, এটা আপনাকে বুঝতে হবে। যে বিপুল প্রত্যাশা মানুষের, একটা ছোট দেশ, অভাব অনটন হাহাকার, হ্যাঁ, মারি মরক, বৃষ্টি অনাবৃষ্টি অতিবৃষ্টি, এখানে তো অনেক সমস্যা। এই সমস্যার সব সমস্যার সমাধান আপনি 6 মাসে করে ফেলবেন, বা আপনি যদি আশা করেন বিএনপির হাতে সেই আলাদিনের চেরা গাছে সুইচ দিলে হয়ে যাবে, এটা হবে না ভাই। বলবে আমি আলোচনাটা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল ভাই। যেটি শুরু করেছিলাম আমরা, যে রাজনৈতিক টানাপোড়েন, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যেমন উত্তপ্ত মনে হয়, যে কালকেই যেটি যে 5 মাসের সরকারকে গ্যাস দাও নইলে গদি ছেড়ে দাও, কত আমরা দেখেছি যে মাঠের কথা অনেক গরম। রাজনৈতিকভাবে একটা স্থিতিশীল এবং বলা যায় যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সরকারের এক ধরনের আন্তরিক প্রচেষ্টা আছে। আপনি জানেন যে সরকারের কয়েকদিনের বক্তব্যে বেশ তফাতও আছে। আমরা যদি তথ্য উপদেষ্টার কথাই বলি, উনি এমনও বক্তব্য দিয়েছেন যে আমরা ধরে নিয়ে আসতে চাই, কালকে এটি করতে চাই। আবার সেদিনের বক্তব্য দেখলাম যে পূর্ণ নিরাপত্তা দিতে চাই, উনি সব ধরনের আইনি সুবিধা পাবেন। সেখানে কি সরকারের এক ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে, পাশাপাশি এক ধরনের অসহিষ্ণু রাজনৈতিক পরিবেশও তাকে মোকাবেলা করতে হচ্ছে কিনা? দেখেন, এই যে জিনিসগুলো হয়েছে, একটা ভালো সরকার কোনটা?
ভালো সরকারের কিন্তু নানা ধরনের বৈশিষ্ট্য আছে। ভালো সরকার ভালো প্ল্যান দেবে, পরিকল্পনা দেবে, ভালো জনগণের সঙ্গে তাদের একটা সম্পর্ক ভালো থাকবে এবং ভালো কিছু করবে, এটা যেমন একটা ক্রাইটেরিয়া। আবার ক্রাইসিস ম্যানেজমেন্ট এটাও একটা ক্রাইটেরিয়া কিন্তু। কারণ আপনি 5 বছর থাকবেন, কত ক্রাইসিস আসবে, কিন্তু সেই ক্রাইসিসগুলোতে আপনারা কীভাবে হ্যান্ডেল করবেন, এটাও কিন্তু একটা ভালো গভর্নমেন্টের একটা প্রমাণ হবে। আপনি যে কোনো জায়গায় ভুল করবেন, আপনি ঝামেলা করবেন। আপনি তো ভাই সরকারে গেছেন, কথাটা খেয়াল করেন। 18 কোটি মানুষের দেশ, 18 কোটি মানুষের দেশের 18 কোটি রকম সমস্যা। আমার সমস্যা আর আমার বউর সমস্যা কিন্তু এক না। ও এক কারণে সরকারের উপরে খেপবে, আমি আরেক কারণে খেপবো। 18 কোটির সমস্যাকে আপনি হ্যান্ডেল করবেন, এই প্রত্যাশা কিন্তু 18 কোটি মানুষেরই আপনার কাছে আছে। বাংলাদেশের মানুষের শুনেন, পৃথিবীতে অনেক গভর্নমেন্ট আছে, বলা হয় একটা কথা যে লেস গভর্নমেন্ট ইজ বেটার গভর্নমেন্ট। মানে যে গভর্নমেন্ট মানুষের জীবনযাপনের উপর যত কম হস্তক্ষেপ করে সেই গভর্নমেন্ট হচ্ছে ভালো গভর্নমেন্ট, এটা বলা হয়ে থাকে। আমাদের এখানে উল্টা এই কারণে যে আমাদের দেশের মানুষের মধ্যে তো আসলে ওই ধরনের গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সম্পর্কটা খুব ক্ষীণ। কিন্তু আমাদের এখানে কিন্তু গণতন্ত্র টানা অনেকদিন থাকে নাই। 91 থেকে 2009 পর্যন্ত এইটুক সময় কেবল টানা ছিল, তাও আমার সন্দেহ আছে, স্থূল সূক্ষ্ম অনেক অভিযোগ ছিল। তো এছাড়া কিন্তু গণতন্ত্র কিন্তু স্থায়ী হয় না আমাদের এখানে। অথচ ওখানে দেখেন আপনার 100-200 বছরের গণতন্ত্র। তো সেই সমস্ত দেশগুলিতে কিন্তু তারা লেস গভর্নমেন্টের পক্ষে। আমাদের এখানে কি জানেন, সাধারণ মানুষের আমরা এত সরকারের উপরে মুখাপেক্ষী, মানে আমি রাস্তা দিয়ে হাঁটতে গেছি, হাঁটতে যেয়ে হোঁচট খেয়ে পড়ে গেছি, তাও আমি গভর্নমেন্টের দোষ দেই যে রাস্তা সমান করে নাই কেন। এটা কিন্তু আমাদের দেশের মানুষের মেন্টালিটি। তো এই জায়গাটাতে গভর্নমেন্টের উপর ভালো থাকা গভর্নমেন্টের জন্য আসলে অগ্নি পরীক্ষা একটা। কিন্তু কিছু তো করার নাই। আমি তো রাতারাতি মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে পারবো না। এইটা যাইনি তো আপনি ক্ষমতায় গেছেন। এখন আমার খালি একটাই বক্তব্য আপনাদের কাছে, ভাই আপনারা সরকারে আছেন, বাবুল ভাইকে বলি, উনি তো গভর্নমেন্টের পার্ট অফ গভর্নমেন্ট না নানাভাবেই। আমি খালি জানতে চাই যে আপনার এলাকার মানুষজন বলে যে এই লোকটা আমাদের জন্য কিছু করার চেষ্টা করতেছে। আপনি পারবেন না, আপনি জীবনেও সবাইকে হ্যাপি করতে পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করতেছেন, এইটা যেন লোকে বলে। শুরুর দিকে বলবে না, আস্তে আস্তে বলবে। যেমন ধরেন ধরেন একটা ফ্যামিলির কথা বলি শেষ করে, ছোট করে একটা ফ্যামিলিতে মনে করেন সবাই পান্তা ভাত খাচ্ছে, তরকারি খাচ্ছে না, এই গৃহকর্তা মাংস দিয়ে ভাত খায়। হ্যাঁ, এইটা কিন্তু ভালো না। এটা কিন্তু ওই সংসারের লোকজন বলবে, আরে ভাই আমার বাপ তো মাংস দিয়ে ভাত খায়, আমি একদিনও পাই না। ওইটা যেন না হয়। আমি যেন আপনার মধ্যে সেই পরিবর্তনগুলি না দেখি যে আপনার মাংস খাওয়ার ঠেলায় আপনার চেকটাই বেড়ে গেছে কিন্তু আমার অবস্থাটা খারাপ। আমি যেন ওই জায়গাটা না দেখি। বৃষ্টি আসছে, আমরা যেন সবাই একসঙ্গে ভিজি। রোদ আসছে, আমরা যেন সবাই একসঙ্গে ঘামি। আমি ঘামতেছি, আপনি আরামে আছেন, আর বলতেছেন আরে এত বেশি কথা বলে কেন। ভাই এইটা হইলে আপনি পারবেন না রে ভাই, কথা পরিষ্কার। কারণ আপনি গণতান্ত্রিক গভর্নমেন্ট। আপনি যদি ডক্টর ইউনূসের মতো করে আসতেন যে আমি তো আসতে চাইনি, আমার জোর করে নিয়ে আসছে, তাহলে আপনি মানতাম যে ভাই সমস্যা নাই, ওর কোনো দায় দায়িত্ব নাই, ও দেশের মানুষকে ফিল করে না, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার একটাই দুঃখ লাগে যে আমরা একজন ভালো প্রধানমন্ত্রী পাইছি, কিন্তু ওনার যারা টিম, উনি তো টিম ম্যানেজার, উনি তো টিমের ক্যাপ্টেন, ওনার যে টিম, সেই টিম মনে হয় ওনাকে ফলো করতে পারছে না। এটা আমার একটা বড় দুঃখ। তাল মেলাতে পারছে না মনে হয়, কেন ধরনের ঝামেলা, আন্তরিক না, অথবা কেন আমি জানি না। শেষ করব একটি প্রশ্ন দিয়ে। আপনার কাছে কি মনে হয় এখন টপ ক্রাইসিস কি দেশে, এবং তা সমাধানে তারেক রহমানকে কোন দিকে বেশি নজর দেওয়া উচিত? সমস্যা জানেন কি, বিদ্যুৎ ক্রাইসিস। এর জন্য একটা মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, মন্ত্রণালয় আছে, কত কিছু আছে। এখন কি টপে বিদ্যুৎ আর গ্যাসই মূল সমস্যা? এখন মূল সমস্যা জ্বালানি সমস্যা। আগামী দিনগুলোতে জ্বালানির সমস্যা মূল সমস্যা থাকবে, কারণ এই সমস্যার সমাধান আমাদের হাতে শতকরা 100% না। এই সমস্যাটাই মূল সমস্যা থাকবে। তাতে ঝুঁকি তৈরি হতে পারে বা মোকাবেলা আপনাকে ব্যয় করতে হচ্ছে। আপনি গরিব মানুষের ভাই, যত কিছু আপনি বলেন, আপনি তো গরিব। দারিদ্র্যের ভালো কোনো দিক নাই, এই কথাটা মাথায় রাখেন। দারিদ্র্যের কোনো ভালো দিক নেই। এক কবি নজরুল ইসলাম লিখছিল, হে দারিদ্র তুমি মনে করেছো মহান, ওইটুকু ছাড়া, ওই কথাটুকু ছাড়া দারিদ্র্যের কোনো ভালো দিক নাই। একটা দরিদ্র দেশের প্রধানমন্ত্রী,
আমরা আগে বলতাম, কিন্তু আমাদের দেশে এমন এমন প্রাইম মিনিস্টার ছিল যাদের দেখে আমরা বলতাম যে দরিদ্র দেশের সবচেয়ে বিলাসী প্রধানমন্ত্রী, বিলাসী প্রেসিডেন্ট, এগুলো আমরা বলতাম কিন্তু আগে। কিন্তু আমরা অন্তত ওই জায়গাতে বাড়িয়ে আসতে পারছি যে আমার এই দরিদ্র দেশের প্রধানমন্ত্রী বিলাসী না, আর যাই হোক, এই জায়গাটা আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের ভাগ্য। অ্যাচিভমেন্ট না, আমরা তো অর্জন করি নাই, আল্লাহ দিয়ে দিছে, তো যোগ সেটা আমরা বলতে পারি। কিন্তু আমাদের জন্য এটা বলতে না হয় যে প্রধানমন্ত্রী বিলাসী না, কিন্তু অন্যরা বিলাসী, এটা যেন আমাদের দেখতে না হয়, এই প্রার্থনা করতে চাই।